আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। আমি অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে আসবো। স্যার, আমি জানি না আপনি এমন কোনো ঘটনার কথা শুনেছেন কি না যেখানে ফৌজদারি অপরাধের জন্য অভিযোগ দায়ের হচ্ছে। মণিশঙ্করবাবু আইনজীবী, উনিও হয়তো শুনে থাকতে পারেন, আমি জানি না। আজকাল আদালত বান্ধব হিসেবে সাংবাদিকদের নিয়োগ করা হচ্ছে নাকি মণিশঙ্করবাবু? জানি না, আমি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশকে তদন্ত করতে না পাঠিয়ে একজন সাংবাদিককে দিয়ে তদন্ত করে দেখিয়েছেন এবং বুঝেছেন ওর মধ্যে কোনো রাজনীতি নেই, এমনকি এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম কিছু ওনার কানে আসেনি। এই এফআইআরগুলো কি শূন্যে ঝুলছে স্যার? আমি বুঝতে পারছি না। মানে এবার কি রামকৃষ্ণ মিশনটাকেও তুলে দেওয়ার প্ল্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মানে উনি বললেন আসানসোল রামকৃষ্ণ মিশন, তারপরে আক্রমণগুলো শুরু হলো। এবার এক একটা রামকৃষ্ণ মিশনে আক্রমণ হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি কিছু জানি না, আর সাংবাদিকদের দিয়ে এনকোয়ারি করিয়ে রিপোর্ট দেবেন, পুলিশ বসে থাকবে বাড়িতে। স্যার না, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা ঠিক সান্ধ্য চর্চায় এমন একটি প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসলাম যেখানে এখন প্রার্থনা সঙ্গীত চলছে এবং হাজার হাজার লাখো লাখো ভক্ত শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব জুড়ে তারা প্রার্থনা সভায় রয়েছে। আমরা এমন সময় আলোচনা করছি যে সময় সর্বধর্ম সমন্বয়ের কথা আসছে, অথচ পরম পুরুষ রামকৃষ্ণদেবের যত মত তত পথ প্রবচন বেরিয়ে গেছে, জৈন দর্শনের অনেকান্তবাদ বেরিয়ে গেছে, বৌদ্ধের অহিংসা বেরিয়ে গেছে। ভারতবর্ষে নতুন করে সর্বধর্ম সমন্বয়ের যে বাণী, সে তো শোনার কিছু নেই। আমরা মনে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা প্রত্যেকেই দেখেছেন এবং পড়েওছেন, তাতে প্রথম অধ্যায়ই হচ্ছে অর্জুন ওয়াজ অন মেলাঙ্কলি, অর্জুন বিষণ্ণ। আমরা বাংলাভাষী, বঙ্গবাসী, আমরা কিন্তু বিষণ্ণ, আতঙ্কিত, শঙ্কিত, ত্রস্ত। তার কারণ হলো যে সর্বধর্ম সমন্বয়ের বাণী পরম পুরুষ রামকৃষ্ণদেবের কাছে আমরা শুনেছি, সেখান থেকে আমরা সরে আসছি। কারণ কি বলা হলো, পরিত্রাণায় সাধু নাম, ভারতবর্ষের চিরন্তনী প্রজ্ঞা পুরাতনী বাণী পরিত্রাণায় সাধু নাম। তারপরে কি ছিল? বিনাশায় চ দুষ্কৃতাম। এখন ঠিক রিভার্স হয়ে গেল, পরিত্রাণায় দুষ্কৃতাম বিনাশায় চ সাধু নাম। আমার কিন্তু মনে হয় যতই আমরা নেতিবাচক চিন্তা করি না কেন, এর পেছনে কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা হলো এই যে শিক্ষাক্ষেত্রে কুরুক্ষেত্র, এই যে চরম যোগ্য অযোগ্যের সেগ্রিগেশন আমরা জমা দিতে পারিনি মহামান্য আদালতের সামনে, এই যে যোগ্য অযোগ্য নিয়ে এতজন ছাত্রছাত্রীর চাকরি আজকে বিচার বিভাগের মুখে, সমস্তগুলোকে ইভেন সন্দেশখালি এগুলো ধামাচাপা দেওয়ার জন্যে এবং টু সেন্ড আন্ডার দ্য কার্পেট আমরা নতুন করে সাধু অসাধুর সেগ্রিগেশনে চলে এসেছি। কোনো দরকার ছিল না। কৌটিল্যের অর্থশাস্ত্র, এ তো হিন্দু মুসলিমের ব্যাপার না, এ তো কোনো ধর্মীয় গ্রন্থ না। হিন্দু পলিটি কেপি জয়সওয়াল তার ট্রান্সলেশনে বলছেন, দেশ ও কালও বিবিচ্য, যিনি শাসক হবেন অর্থাৎ যিনি ভালো শাসক হবেন, তিনি কি করবেন? তিনি প্রথমেই বিবেচনা করবেন যখন তিনি তার বক্তব্য রাখছেন দেশ এবং কাল। দেশ মানে কি? স্থান, প্লেস। কাল মানে হলো টাইম, সময়। যে সময় এবং যে স্থানে আমাদের এই বক্তব্য শুনতে হয়েছে বঙ্গবাসীকে প্রকাশ্য জনসভায়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দিত। আমরা সবাই এটা কন্ডেম করছি এবং তার থেকে বেরিয়ে আসার জন্যে আত্মপক্ষ সমর্থনের জন্যে নানা রকম ন্যারেটিভ এবার তৈরি করা হচ্ছে। ঠিক।
আমি সেই ন্যারেটিভগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটার উত্তর খুঁজছি। আমি কেন শুরুতে এত বড় একটা কথা বললাম, এত বড় একটা প্রশ্ন তুললাম, এত বড় একটা প্রশ্ন নিয়ে বিতর্ক করছি যে বাংলার হিন্দুর এখন সব থেকে বড় ভয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিনা। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসবো, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। মহারাজ, রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন যদি খুঁজে বের করতে পারেন, পুলিশ বসে আছে, তিনি সাংবাদিককে দিয়ে তদন্ত করছেন। বেছে বেছে এগুলো হিন্দু প্রতিষ্ঠানের সঙ্গেই হচ্ছে কেন মহারাজ? আমার প্রশ্ন, বেছে বেছে এগুলো হিন্দু প্রতিষ্ঠানের সঙ্গেই হচ্ছে কেন? একটু আগে মণিশঙ্করবাবু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের কাছে ভোট চাইতেই পারেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কোনো মানা নেই। আমিও একজন সাংবাদিক হিসেবে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন মনে করলে তাদের হয়ে সওয়াল করতেই পারি, আমার কাছেও রাষ্ট্রের কোনো বাধা নেই মহারাজ। আমি স্পষ্ট জিজ্ঞাসা করছি, কেন বেছে বেছে হিন্দু প্রতিষ্ঠান আক্রান্ত হলেও খুঁজে বার করতে হবে হিন্দুদেরকেই, যে কে আক্রমণ করলো? পুলিশ ঘুমাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন সাংবাদিককে দিয়ে তদন্ত করেছি। কোথাকার পেটোয়া চটিচাটা সাংবাদিককে দিয়ে উনি তদন্ত করেছেন আমি জানি না, কিন্তু পুলিশকে দিয়ে তদন্ত করানি, এটা উনি নিজেই বলেছেন। মহারাজ, আমরা এই বাংলা দেখতে অভ্যস্ত ছিলাম না কখনোই, যে বাংলায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ধ্বনি প্রথম প্রতিধ্বনিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের মাধ্যমে, যে বাংলা বিদ্যাসাগরকে দিয়েছে, স্বামী বিবেকানন্দকে দিয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দিয়েছে, এসি ভক্তিবেদান্ত সরস্বতী স্বামী প্রভুপাদকে দিয়েছেন। এই বাংলায় এখন দুর্গাপুজোর প্রসেশনের পারমিশন আনতে যেতে হয় কোর্টে, যে বাংলায় আজকের শাসক দলের তথাকথিত দুধেল গাইয়েদের মধ্যে অন্যতম টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি সোচ্চারে বলেন ऐसा ही चलते रहे तो इंशाअल्लाह हम लोग मुस्लिम समाज पाकिस्तान के हाथ पकड़ के भारत के खिलाफ जिहाद करेंगे, এবং তিনি নিরাপদে ঘুরে বেড়ান, সেই বাংলায় আমার মনে হয় সত্যি সনাতনী হিন্দুরা, যারা নিজেদেরকে হিন্দু বলতে গর্ববোধ করি, যারা নিজেদেরকে হিন্দু বলি, সেই সনাতনী হিন্দুরা কোথাও না কোথাও নিরাপদে নেই। শুধুমাত্র নিরাপদে নেই এমন নয়, খুব সেফ জোনে নেই, অত্যন্ত বিপদের মধ্যে আছে বাংলার হিন্দুরা। এবং ভারত সেবা আশ্রমের মতো প্রতিষ্ঠান, লজ্জা করা উচিত শাসক দলের, যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছাতে পারে না, তার আগে ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশনের সাধুরা আর্ত পীড়িত মানুষের সেবার জন্য পৌঁছে যান। এ তো নজির সারা বিশ্বের বুকে। কি করে বলেন একজন সন্ন্যাসী সম্পর্কে, যখন একজন প্রশাসনিক প্রধান এই ধরনের কটূক্তি করেন, কুরুচিকর মন্তব্য করেন, তখন সোচ্চারে বলতে ইচ্ছা করে, রাজা তোর কাপড় কোথায়? আমি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি